গুজরাটের ভদোদরার প্ল্যাটফর্মটা কি মোদির বাবার সম্পত্তি? মোদির নামে লিখে দিয়ে গেছিল যে মোদি বসে গুজরাটের স্টেশনে চা বেচতে পারবে, আর বাংলার কোনো হকার ভাই, কোনো হকার বোন শিয়ালদার প্ল্যাটফর্মে বসে চা বেচতে পারবে না। প্রধানমন্ত্রী তার কাছে ঝালমুড়ি খেলেন ভোটের আগে, আর ভোটে জিতে যাওয়ার পরে প্রথম সিদ্ধান্ত যে সমস্ত ঝালমুড়ি এলাকায় তুলে দাও। এই বাংলার মাটিতে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট করেছি বলে আপনি মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে রাস্তায় ফেলে কুকুরের মতো মেরেছেন আমাদেরকে। এই এইচপি মোড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেছিলাম বলে আপনি সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা বিজেপি মুক্ত পশ্চিমবাংলা রেখে গেছিলাম, আপনি একটা বিজেপির মন্ত্রিসভা, বিজেপির মুখ্যমন্ত্রী রেখে গেলেন পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এসে প্রথম ক্যাবিনেট মিটিং থেকে সিদ্ধান্ত নিলেন কি, আমি স্কুল করবো না, কলেজ করবো না, হাসপাতাল করবো না, কি করবো, আমি সরকারের টাকায় ইমাম ভাতা দেবো। কোন ইমাম চেয়েছিল ওনার কাছে ইমাম ভাতা? অমনি একদল লোক এসে গেল, যদি ইমাম ভাতা দাও তাহলে পুরোহিত ভাতা কেন হবে না? যদি মসজিদ টাকা পায় তাহলে মন্দির কেন পাবে না? আপনার রাজনীতি করার দিন শেষ হয়েছে, আপনার পার্টি শেষ হয়েছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, জেলের ভেতর থাকবেন না জেলের বাইরে থাকবেন সেটা নির্ভর করছে বিজেপিকে কতটা তেল দিতে পারলেন তার উপর। ওই মাতাল ওই মদন মিত্র আর ওই মাতাল কল্যাণ ব্যানার্জি চোর কুণালের গান শুনতে হতো না? ওই চোর মাতালগুলোর গান শুনতে হতো না? পাচ্ছেন না? ওনার বুদ্ধিজীবীগুলো চলে গেছে, ওনার ভাইপো চলে গেছে, এখন বলছে বামপন্থীরা আমার পাশে দাঁড়াও, অতি বামপন্থীরা আমার পাশে দাঁড়াও, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব। আপনার পাশে আমরা দাঁড়াবো বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য? মমতা ব্যানার্জি, বাংলার মানুষ সাক্ষী আছে, এই পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে, আমি তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে যা অত্যাচার হয়েছে তো ছেড়ে দিলাম, এই বাংলার মাটিতে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট করেছি বলে আপনি মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে রাস্তায় ফেলে কুকুরের মতো মেরেছেন আমাদেরকে। এই এইচপি মোড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেছিলাম বলে আপনি সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন। আপনার মনে হয়েছিল পশ্চিমবাংলায় আপনি ছাড়া আর কারোর বিজেপির বিরুদ্ধে লড়াই করার অধিকার নেই। মোদির ক্ষমতা ছিল না, বিজেপির ক্ষমতা ছিল না। মোদী সরকারের বিরুদ্ধে ডাকাত আমাদের ধর্মঘটকে পিটিয়ে ভাঙতে আসে। পশ্চিমবাংলায় বিজেপি সেই ক্ষমতা ছিল না। বিজেপির হয়ে দারোয়ানি, বিজেপির হয়ে পাহারাদারি করেছেন আপনি মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলায়। আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট করতে গেছি, আপনি মমতা ব্যানার্জি পুলিশ পাঠিয়ে আমাদেরকে রাস্তায় ফেলে বেড়েছেন। এই এইচডি মোড় থেকে লাইন দিয়ে পুলিশের প্রেজেন্ট ম্যান দাঁড়িয়ে থাকতো, লাইন দিয়ে প্রাইভেট বাসগুলোকে এই রুটের যে প্রাইভেট বাসগুলো চলে, প্রাইভেট বাসগুলো থেকে প্যাসেঞ্জার নামিয়ে বাসগুলোকে খালি করে লাইন দিয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখতেন। এইচপি মোড়ে দাঁড়িয়ে আমরা স্লোগান দিলে, বিক্ষোভ করলে ওখান থেকে চ্যাংদোলা করে তুলে তুলে বাসে করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে গেছেন আপনি মমতা ব্যানার্জি। বছরের পর বছর এই এইচপি মোড় থেকে শুরু করে সল্টলেক করুণাময়ী মোড় থেকে শুরু করে ধর্মতলা মোড় থেকে শুরু করে গোটা কলকাতা জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে। কেন? আমরা নোট বাতিলের বিরুদ্ধে ধর্মঘট করেছিলাম বলে, আমরা এসআইআর এর বিরুদ্ধে ধর্মঘট করতে গেছিলাম বলে, আমরা কেন্দ্র সরকারের কলকারখানা বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে ধর্মঘট করতে গেছিলাম বলে, আমরা কৃষি বিলের বিরুদ্ধে ধর্মঘট করতে গেছিলাম বলে, আমরা বিজেপির বিরুদ্ধে লড়েছিলাম বলে মমতা ব্যানার্জি আপনি আমাদেরকে পশুর মতো মেরে আমাদের পা থেকে মাথা পর্যন্ত রক্ত বার করেছেন। আজকে মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য বামপন্থীদেরকে চাই। মমতা ব্যানার্জি আপনি মেনে নিন, আপনি অনেক বড় নেত্রী, একসময় এমপি হয়েছেন, সবকিছু হয়েছেন, পরে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু জীবনে সবকিছু শেষ হয়, আপনার দিন গেছে, আপনার রাজনীতি করার দিন শেষ হয়েছে, আপনার পার্টি শেষ হয়েছে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, জেলের ভেতর থাকবেন না জেলের বাইরে থাকবেন সেটা নির্ভর করছে বিজেপিকে কতটা তেল দিতে পারলেন তার উপর। কিন্তু আপনি জেলের ভেতরেই থাকুন কি বাইরেই থাকুন, আপনি সুস্থ শরীরে দীর্ঘজীবী হন। কিন্তু রাজনীতি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সময় ঘুরিয়েছে। এবার দয়া করে বাড়িতে শান্তিতে বসে থাকুন বা জেলে শান্তিতে বসে থাকুন। মাঠের লড়াই আমরা করছি, আমরা কমিউনিস্ট পার্টি করছি, মাঠের লড়াই আমাদেরকে আমাদের মতো করে বুঝে নিতে দিন। অর্থদা বলার সময় হকারের উচ্ছেদ নিয়ে বলছিল, বিল্ডিং ভাঙা নিয়ে বলছিল, আমি সেই কথাগুলোর পুনরাবৃত্তি করছি না, কিন্তু আপনাদেরকে বলছি বিজেপি পশ্চিমবাংলায় জিতবে আজ থেকে 2-3 বছর আগে বললে লোকে হাসতো, কেউ ভাবতে পারতো না কোনোদিন বিজেপি পশ্চিমবাংলায় জিতবে। আজকে বাংলায় বিজেপি সরকার। আমরা 2011 সালে হেরে গেছিলাম পশ্চিমবাংলা, আমরা চলে গেছি বাংলা থেকে। 34 বছর সরকার চালিয়ে হয়তো 100টা ভালো কাজ করে মানুষের আশীর্বাদ নিয়ে গেছি, হয়তো 100টা ভুল ত্রুটি করে হয়তো মানুষের অভিযোগ অভিমান নিয়েও গেছি, কিন্তু মাথা উঁচু করে বলতে পারি 34 বছর পশ্চিমবাংলায় সরকার চালিয়ে যেদিন সরকার থেকে চলে গেছিলাম সেদিন একটা বিজেপি মুক্ত পশ্চিমবাংলা রেখে গেছিলাম, যে পশ্চিমবাংলায় বিজেপির একটা কাউন্সিলর, একটা পঞ্চায়েত মেম্বার ছিল না, এমন পশ্চিমবাংলা আমরা রেখে গেছিলাম। আর আপনি মমতা ব্যানার্জি এমন সরকার চালালেন 15 বছর,
আমরা বিজেপি মুক্ত পশ্চিমবাংলা রেখে গেছিলাম, আপনি একটা বিজেপির মন্ত্রিসভা, বিজেপির মুখ্যমন্ত্রী রেখে গেলেন পশ্চিমবাংলায়। কেন হলো এই জিনিস? বাংলার সাধারণ খেটে খাওয়া হিন্দু মানুষ তো কোনোদিন সাম্প্রদায়িক ছিলেন না। বাংলার হিন্দু মানুষ চিরকাল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছেন। এই নেতাজি নগর থেকে শুরু করে, বিজয়গড় থেকে শুরু করে, ওদিকে সূর্যনগর কলোনি থেকে শুরু করে গোটা এই যাদবপুর টালিগঞ্জের একটার পর একটা, ওদিকে রামগড় কলোনি, যত কলোনি অঞ্চল রয়েছে, বিদ্যাসাগর কলোনি, গোটা পশ্চিমবাংলায় যত উদ্বাস্তু অঞ্চল, কলোনি অঞ্চল আছে, এই কলোনি গড়ে ওঠার যে ইতিহাসের বই, এই ইতিহাসের বইটাকে উল্টো করে ঝাড়লেও সেই বইয়ের পাতা থেকে কোনো বাজপেয়ী, আডবাণী আর শ্যামাপ্রসাদ সাভারকরের নাম পাওয়া যাবে না। ওই বইয়ের পাতাগুলো থেকে প্রশান্ত সুর, মনোজ প্রতীক গাঙ্গুলির মতো উদ্বাস্তু আন্দোলনের, কমিউনিস্ট নেতাদের নাম পাওয়া যাবে। এরা কারা ছিলেন? প্রশান্ত সুরের মতো নেতারা, মনোজ প্রতীক গাঙ্গুলির মতো নেতারা, গণেশ গোঠাগোড়া থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে সমর মুখার্জি থেকে শুরু করে আমাদের উদ্বাস্তু আন্দোলনের নেতারা কারা ছিলেন? আমাদের পার্টিকে বাংলায় যারা তৈরি করেছেন, ছাত্র আন্দোলন ৭০ দশকের শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে একের পর এক আমাদের পার্টির নেতৃত্বরা, সেই সময় যারা উদ্বাস্তু পরিবারের সন্তান, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন করে পরবর্তীকালে পশ্চিমবাংলায় সরকার চালিয়েছেন বছরের পর বছর, তাদের পরিবারের ছিল ওপার বাংলা থেকে সব হারিয়ে। কারা ছিলেন এই মানুষগুলো? ওপার বাংলায় মুসলিম লীগের কাছে অত্যাচারিত হয়ে ঘর ছেড়ে, ঘর দোর সব হারিয়ে এপারে এসেছিলেন জীবনের সন্ধানে, বাঁচার সন্ধানে। তাদের কাছে সেই দিনও হিন্দু মহাসভা গিয়ে বলেছিল, এই পশ্চিমবাংলার মাটি থেকে জন্ম নেওয়া হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জিদের হিন্দু মহাসভা, তাদের কাছে গিয়ে বলেছিল, ওপারে তুমি মাইনরিটি ছিলে, পূর্ব পাকিস্তানে তুমি মাইনরিটি ছিলে, তোমাকে উদ্বাস্তু হতে হয়েছে, এপারে চলে এসছো, এপারে তুমি সংখ্যাগুরু, এপারে তুমি মেজরিটি, এবারে তুমি বদলা নাও, তুমি এবার অন্য লোককে উদ্বাস্তু করো, এবারে যে মাইনরিটি এবার তুমি তাকে উদ্বাস্তু করো। আমাদের নেতারা, আমাদের পূর্বসূরীরা, আমাদের পরিবারের গুরুজনেরা মাথা উঁচু করে হিন্দু মহাসভার চোখে চোখ রেখে বলেছিলেন, আমি একটা উদ্বাস্তু পরিবারের সন্তান, আমি জানি উদ্বাস্তু হওয়ার যন্ত্রণা কাকে বলে। আমি এমন রাজনীতি করব না যে রাজনীতি করলে কালকে আর একটা পরিবারের আর একটা সন্তানকে উদ্বাস্তু হতে হয়। আমি এমন রাজনীতি করব যে রাজনীতি করলে যাতে এই পৃথিবীতে কোনোদিন আর কোনো শিশুকে উদ্বাস্তু না হতে হয়, এমন পৃথিবী আমি তৈরি করতে পারি। তারা হিন্দু মহাসভার পতাকাকে আস্থা করে ফেলে দিয়ে হাতে কমিউনিস্ট পার্টির লাল পতাকা তুলে নিয়েছিলেন। এইভাবে গড়ে উঠেছিল বাংলার মাটিতে একটার পর একটা কলোনি, একটার পর একটা উদ্বাস্তু পাড়া, উদ্বাস্তু এলাকা, যুগের পর যুগ, দশকের পর দশক। এই বাংলার উদ্বাস্তু মানুষ, বাংলার সাধারণ খেটে খাওয়া পরিবারের হিন্দু মানুষ গোটা ভারতের রাজনীতিতে অনেকবার অনেক ধাক্কা এসছে, কিন্তু কোনোদিন বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেননি। 92 সালে বাবরি মসজিদ ভেঙেছে, পশ্চিমবাংলায় একটা মানুষের দাঙ্গায় প্রাণ যায়নি। কেন? বাংলার সংখ্যাগুরু মানুষের জন্য, বাংলার হিন্দু মানুষের জন্য, যারা রাতের পর রাত জেগে মুসলমান পাহারা দিয়েছিলেন। 84 সালে তার আগে যখন শিখ দাঙ্গা হয়েছিল, পাঞ্জাবে, হরিয়ানায় শিখ মানুষের রক্তে রাস্তা ভেসে গেছিল। এই পশ্চিমবাংলা, আমাদের ভবানীপুর এলাকা চারদিক থেকে পাহারা দিয়েছিল বাংলার হিন্দু মানুষ, একটা শিখ পরিবারের গায়ে যাতে একটা আঁচড় না লাগতে পারে। যখন গুজরাটের দাঙ্গা হলো, এই পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করা হয়েছিল। এই নেতাজি নগর থেকে, বিজয়গড় থেকে মানুষ দুহাত ভরে ত্রাণ দিয়েছিলেন গুজরাটের ওখানে দাঙ্গায় অত্যাচারিত মুসলমান পরিবারের ত্রাণের জন্য, রিলিফের জন্য। কুতুবুদ্দিনকে ওইখানে আপনাদের মনে আছে, এক গরিব একজন শ্রমিক ছিল কুতুবুদ্দিন। একটা বিদেশি ম্যাগাজিনের কাগজে তার ছবি বেরিয়ে গেছিল, তাকে ওই মোদির ওই জল্লাদ বাহিনী কাটতে যাচ্ছে, সে হাত জোর করে কাঁদছে, আমায় ছেড়ে দাও। সেবারের মতো বেঁচে গেছিল, কিন্তু তার সেই ছবিটা কাগজে প্রকাশিত হয়েছিল বলে সেই কুতুবুদ্দিন গুজরাটে আর থাকতে পারবেন এরকম অবস্থা হয়েছিল, যে কোনো দিন খুন হয়ে যাবে। রবীন্দ্রদেব আমাদের এমএলএ ছিলেন বালিগঞ্জের, তখন কসবা তখন বালিগঞ্জের মধ্যে ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে তখন সবাই মুখ্যমন্ত্রী হয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যর কথায় রবীন্দ্রদেব উদ্যোগ নিয়ে ওই কুতুবুদ্দিনকে গুজরাট থেকে নিয়ে এসে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি গুজরাট থেকে যাবে কোথায়, আপাতত কয়েকদিনের জন্য অন্য কোনো রাজ্যে গিয়ে আশ্রয় নাও যাতে প্রাণটা বাঁচে, সে বলেছিল যদি ভারতের কোনো রাজ্যে আমাকে নিয়ে যেতে চাও তোমরা। একজন গরিব, ওখানকার গুজরাটের একজন গরিব মজদুর বলেছিলেন, যদি আমাকে কোথাও নিয়ে যেতে চাও আমাকে বাঁচানোর জন্য,
তাহলে গোটা ভারতের মানচিত্রে একটা রাজ্য আছে, জ্যোতি বসুর পশ্চিমবাংলা, আমাকে ওইখানে নিয়ে চলো, তাহলে আমি বাঁচবো। কুতুবুদ্দিনকে গুজরাট থেকে নিয়ে এসে এই কসবার তুলসিয়ায় রেখে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সে দিনের পর দিন এখানে ছিলেন। তারপরে গুজরাটের দাঙ্গা শেষ হওয়ার পরে, পরিবেশ ঠান্ডা হওয়ার পরে, বহুদিন পরে সে কুতুবুদ্দিন আবার গুজরাটে ফিরে গেছিল। এই ছিল পশ্চিমবাংলা। সেই পশ্চিমবাংলাকে নিজে হাতে করে আজকে এই জায়গায় আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এসে প্রথম ক্যাবিনেট মিটিং থেকে সিদ্ধান্ত নিলেন কি, আমি স্কুল করবো না, কলেজ করবো না, হাসপাতাল করবো না, কি করবো, আমি সরকারের টাকায় ইমাম ভাতা দেবো। কোন ইমাম চেয়েছিল ওনার কাছে ইমাম ভাতা? বাংলার কোন ইমাম বলেছিল ইমাম ভাতা দিতে হবে? কোন সাধারণ ইমাম বলেছিল? উনি সরকারে এসে ঘোষণা করলেন সরকার থেকে আমি ইমাম ভাতা দেবো। অমনি একদল লোক এসে গেল, যদি ইমাম ভাতা দাও তাহলে পুরোহিত ভাতা কেন হবে না? যদি মসজিদ টাকা পায় তাহলে মন্দির কেন পাবে না? স্বাধীনতার পর থেকে যে জিনিস কোনোদিন হয়নি বাংলায়, সেই জিনিস মমতা ব্যানার্জির হাত ধরে হলো। বাংলায় মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবাংলায় রাজনীতির বিষয় হয়ে গেল। বাংলার কোন সাধারণ হিন্দু বলুন তো মমতা ব্যানার্জিকে বলেছিল যে পুজো কমিটির টাকা না পেলে, পুজো কমিটির চাঁদা না পেলে আমাদের পুজো করতে অসুবিধা হয়? কোন হিন্দু বলেছিল? কেউ বলেছিল? মমতা ব্যানার্জি নিজের সস্তা রাজনীতি করার জন্য ঠিক করলেন কি, আমি ইমাম ভাতা দিয়েছি, তার ফলে মুসলমানরা খুব খুশি হয়েছে, কিন্তু হিন্দু চটে গেছে, এবার আমাকে ব্যালেন্স করতে হবে, এবার আমি কি করবো, পুজো কমিটিকে চাঁদা দেবো। টাকা দেওয়ার নাম করে একটার পর একটা পুজো কমিটি। এই নেতাজি নগরে আপনারা জানেন, এখানে আমাদের বাস্তুহারা পরিষদের যে দুর্গাপুজো হয় পাশের এই সামনে, বছরের পর বছর এখানে প্রশান্ত সুর, মনোজ প্রতীক গাঙ্গুলিরা ছিলেন, এখানে আমাদের নেতারা ছিলেন, বছরের পর বছর দুর্গাপুজো হয়েছে, আজও হয়, কোনোদিন এটা কোনো পার্টির পুজো হয়নি। আর এদের নোংরামি একটার পর একটা আপনারা দেখেছেন এই এলাকা জুড়ে। কি না, অরূপ বিশ্বাসের পুজো, অমুক জায়গায় তার ববি হাকিমের পুজো, তমুক জায়গায় সুজিত বোসের পুজো। কতগুলো টাকা দিয়ে বাংলার প্রতিটা পুজো কমিটিকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দিল। এই ঘটনা ঘটেছে এখানে, এইখানে সামনে দাঁড়িয়ে, আপনাদের মনে আছে কয়েক বছর আগে আমাদের স্টল উদ্বোধন হচ্ছে, দুর্গাপুজোর স্টল উদ্বোধন, মোহাম্মদ সেলিম উদ্বোধন করতে এসছেন। আমার যদি খুব ভুল না হয় 2019 সালে দুর্গাপুজো ছিল, মোহাম্মদ সেলিম স্টল উদ্বোধন করতে এসছে, পাশে পুজো কমিটি, তৃণমূল দখল করেছে পুজো কমিটি। যখন মোহাম্মদ সেলিম বলতে উঠছেন এখানে মাইকে, ইচ্ছে করে ওখানে পাশের প্যান্ডেল থেকে গানটা জোরে বাজিয়ে দেওয়া হলো যাতে মোহাম্মদ সেলিমের কথা কোথাও শোনা না যায়। এই নোংরামির পর্যায়ে নামিয়ে এনেছিল পুজোগুলোকে, পুজো কমিটিগুলোকে পার্টি অফিস বানিয়ে দিল। ঈদের মঞ্চে মমতা ব্যানার্জির পার্টি অফিস। কতগুলো দালাল, কতগুলো ইমামকে পুষে রেখেছিল, নামে ইমাম, ও আল্লাহর পা ইমামতি করে না, মমতা ব্যানার্জির পা ইমামতি করতো। ইমামগুলো এমন একটা দালাল, কতগুলোকে পুষে রেখেছিল। নিজের বাড়ির মহিলাদেরকে বাড়ির বাইরে নামাজ পড়তে দেবে না, নিজের বাড়ির মহিলাকে বলবে যে না বাইরে নামাজ পড়তে নেই, বাড়ির ভেতর নামাজ পড়ো, আর মঞ্চে মমতা ব্যানার্জিকে তুলে এনে দাঁড় করিয়ে নামাজের মঞ্চে ভাষণ দেওয়া হবে। এগুলো ইমাম? এগুলো না মমতার পোষা দালাল ছিল বলুন তো এগুলো? আর ইমামের ওই সব নামাজের মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মাথা থেকে ও মাথা হাঁটছে, ও মাথা থেকে এ মাথা হাঁটছে, মাথায় কাপড় জড়িয়ে ভাষণ দিচ্ছে, একটা সাধারণ কথা বলছে, তার মধ্যে 5 বার ইনশাল্লাহ। বিশ্বাস করুন, আমি জীবনে আমি বহু মৌলভী সাহেবকে দেখেছি, বহু মৌলানাকে দেখেছি, বহু হাজি সাহেবকে দেখেছি, নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন, 5 বার দিনে নামাজ পড়েন, রোজার মাসে, রমজান মাসে 1 মাস নিষ্ঠার সঙ্গে রোজা রাখেন, 1 ফোঁটা জল খান না, মুখে থুতু এলে থুতু ফেলে দেন, থুতুটাকে পর্যন্ত গেলেন না, এমন কট্টরভাবে রোজা রাখেন। আমি বহু ধার্মিক মানুষকে দেখেছি, আমি জীবনে কাউকে শুনিনি একটা সাধারণ কথা বলতে গেলে 5 বার ইনশাল্লাহ বলতে হয়। মমতা ব্যানার্জি বলতেন কেন? মনে মনে হিসেব করতেন যে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, এতে আমার 5টা মুসলিম ভোট বাড়লো তো। এটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি করে করে যে পশ্চিমবাংলার এই চেহারা করেছে, আর তার আজকে মূল্য দিতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে যে কদিন আমরা আছি আপনারা ভালো আছেন, যদি আমরা হেরে যাই, একটা কমিউনিটি এক হলে আপনাদের কি অবস্থা হবে দেখবেন, 5 মিনিটে কচুকাটা করে দেবে। এই জায়গায়, এই নোংরামির জায়গায় রাজনীতিকে নামিয়ে এনেছিলেন। আর এমন নোংরামি করলেন, রাজনীতির নাম করে এমন নোংরামি করলেন, মেরে মেরে সিপিএমকে শেষ করো, মেরে মেরে কংগ্রেসকে শেষ করো, মেরে মেরে সবাইকে শেষ করো, থাকবে খালি একদিকে আমি, একদিকে বিজেপি। আর বিজেপির ভয় থেকে মুসলমান এলাকায় গিয়ে আমি মুসলমানের ভোট নেব, তার সঙ্গে 4টে প্রকল্প দিয়ে বাকিদের ভোট নেব, নিয়ে আমি একটার পর একটা ভোট পার করব। এই রাজনীতি করে 15 বছর পার করেছেন। 15 বছর পরে নিজের সরকার কাছে নিজের দল লাটে উঠেছে, পশ্চিমবাংলাটাকে শ্মশান বানিয়ে চলে গেছেন। আমরা আপনাদের কাছে বলছি, এই শ্মশানে আমাদেরকে ফুল ফোটাতে হবে, নতুন পশ্চিমবাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে। যে অভিশাপ নিয়ে এরা গেছে, নতুন যে সরকার এসছে,
5 বছর কোনো কাজ না করে যদি চুপচাপ নবান্নে বসে ফাইল সই করতো, তাহলেই এই সরকার পরের ভোটটা পার করে দিতে পারতো। এটা মমতা ব্যানার্জি যা খারাপ করে গেছেন, এবং কোনো কিচ্ছু না করলেও মনে হবে এরা মমতা ব্যানার্জির থেকে ভালো। কিন্তু কিচ্ছু না করার জন্য বিজেপিও ক্ষমতায় আসেনি। বিজেপি ক্ষমতায় এসছে তাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে। ক্ষমতায় আসলো, এসে বলে দিল আমি বিল্ডিং ভাঙবো, আমি হকার তুলবো। পার্থদা বলার সময় বলছিল একটা লোক রাস্তায় বসে হকারি করছে বলে, রাস্তায় বসে হকারি করছে মানে এই নয় তার খালি উপার্জনের প্রশ্ন, তার পরিবারের প্রশ্ন, তার উপার্জনের প্রশ্ন তো 100 বার। সে চুরি করছে না, ডাকাতি করছে না, হকারি করছে। পারবে এই দেশ, পারবে এই রাষ্ট্র, পারবে কালকে তাকে আর একটা কোনো পেশা দিতে, কালকে তার আয়ের অন্য একটা পথ করে দিতে? ভাত দেওয়ার মুরত নেই, কিল মারার গোসাজ। একটা লোক চুরি করছে না, ডাকাতি করছে না, সে করে কমবে খাচ্ছে, আপনি তার পেটে গিয়ে লাথি মারছেন। কে দায়িত্ব নেবে? আজ যে গোটা পশ্চিমবাংলায় বুলডোজার চালিয়েছে, রাতারাতি কয়েক কোটি মানুষকে বিভিন্ন অছিলায়, কাউকে ঘর ছাড়া, কাউকে উপার্জনহীন করে দেওয়া হচ্ছে। আজকে গোটা বাংলা জুড়ে যত মানুষ হকারি করে খাচ্ছে, তারা, তাদের পরিবার যদি ন্যায্য ইনকাম কালকে হারিয়ে ফেলে, না খেতে পেয়ে কটা মানুষ যদি আজ বাদে কাল কোনো ভুল পথে চলে যায়, কে তার দায়িত্ব নেবে? তাহলে যে মানুষ আজকে ঘরে বসে ভাবছি যে ঠিক আছে হকারকে তুলছে, আমার কি আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি আমার পাড়ায় নিশ্চিন্তে থাকবো, আমার সমাজে আমি নিশ্চিন্তে থাকবো, যদি সমাজে রাতারাতি একদল মানুষ বেকার হয়ে তারা রাস্তায় নেমে আসে, সমাজ চলবে? প্রশ্ন তো খালি হকারের নয়। আজকে শিয়ালদা স্টেশন থেকে আমি যখন ট্রেন ধরতে যাই, চা খেতে ইচ্ছে করে একটা দোকান থেকে 5 টাকা দিয়ে চা কিনে খাই, এটা হকারের কাছ থেকে। হকারটা কালকে থাকবে না, আমাকে নেসক্যাফে স্টল থেকে 20 টাকা দিয়ে চা খেতে হবে। এখন খিদে পেলে 10 টাকা ঝালমুড়ি খাই, কালকে সেই ঝালমুড়িওয়ালা থাকবে না, আমাকে কেএফসির দোকান থেকে, ডোমিনোস থেকে 150 টাকা দিয়ে পিৎজা, 150 টাকা দিয়ে কেএফসি বাকেট খেতে হবে। প্রশ্ন তো খালি এখানে যে হকারি করছে তার প্রশ্ন নয়, যারা কেনাকাটা করছে, যারা ক্রেতা, তাদের প্রশ্ন আমরা সস্তায় সেই জিনিসগুলোকে পাবো কিনা। কেন এরা করছে? সমস্ত স্টেশনকে ভারত জুড়ে বড় বড় কোম্পানিকে, আপনারা এখন শিয়ালদা স্টেশন গেলে আপনারা দেখেন, হাওড়া স্টেশন দেখেন, কর্পোরেট খাবারের স্টল, কর্পোরেট জিনিসপত্রের দোকান তো ছেড়ে দিন, এমনকি সোনার দোকান পর্যন্ত, জুয়েলারি দোকান তৈরি হয়েছে স্টেশনের প্ল্যাটফর্মে, স্টেশনের ফুটপাথে। আর সেই সমস্ত দোকানগুলো কোটি কোটি টাকা ওরা মোদী সরকারকে ইলেকট্রাল বন্ডে দিয়ে স্টেশনগুলো লিজ পেয়েছে। এখন সেই কোম্পানিগুলোর কাছ থেকে চাপ আসছে যে তোমাকে এত কোটি টাকা দিলাম, দিয়ে স্টেশনে লিজ পেলাম, পেয়ে আমার লাভটা কি হলো? যে আমি 150 টাকায় বার্গার বিক্রি করছি, আর যদি আমার দোকানের উল্টো দিকে কেউ 10 টাকার ডালপুরি আর 10 টাকার ঝালমুড়ি বিক্রি করে, তাহলে আমার বার্গারটা কিনবে কে? তাই খালি আমাকে আমার কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে প্ল্যাটফর্মের মধ্যে আমাকে পিৎজা বার্গারের দোকান করতে দিলেই হবে না, যাতে আমার পিৎজা বার্গারটা লোকে 150 টাকা 200 টাকা দিয়ে কিনতে বাধ্য হয়, তার জন্য আমার দোকানের উল্টো দিক থেকে ওই ঝালমুড়ির দোকানটাকেও তোমাকে লাথি মেরে তুলতে হবে, ওই চায়ের স্টলটাকেও তোমাকে বুলডোজার দিয়ে ভাঙতে হবে। এই ব্যবস্থায় আমাদের দেশ চলছে। প্রধানমন্ত্রী ভোটের আগে আপনারা দেখেছেন আমাদের এখানে ঝাড়গ্রামে সভা করতে এসেছিলেন, সভা টভা করে ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি খেয়েছিলেন, আপনারা দেখেছেন সেই ভিডিও। সেই ঝালমুড়িওয়ালা আবার কে? বিহারের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের লোক। তাকে জিজ্ঞেস করে তুই কাহা সে হো? বলছে বিহার সে। কাহা তাক পড়ে হো? বলছে 9वीं ক্লাস তাক। মানে বিহারে এত ভালো ডবল ইঞ্জিন সরকার চলছে, একটা ইয়ং ছেলে ক্লাস 9 অব্দি পড়াশোনা করতে পারেনি, নিজের রাজ্য ছেড়ে এখন পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি বিক্রি করতে হয়েছে। তো প্রধানমন্ত্রী তার কাছে ঝালমুড়ি খেলেন ভোটের আগে, আর ভোটে জিতে যাওয়ার পরে প্রথম সিদ্ধান্ত যে সমস্ত ঝালমুড়িওয়ালাকে তুলে দাও। 10 বছর ধরে 15 বছর ধরে গল্প শুনছি কি না, মোদীজি ছোটবেলা কি করতেন, নাকি চা আলা ছিলেন, স্টেশনে বসে নাকি গুজরাটের নাকি ভদোদরা স্টেশনে বসে নাকি চা বিক্রি করতেন। চা আলা দেশের প্রধানমন্ত্রী হয়েছে, কত বড় কথা, সত্যি এটা গর্বের কথা। আমাদের ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় অনেক দোষ আছে, ত্রুটি আছে, অনেক কিছু আছে, তবুও আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থার এটা একটা সাফল্য যে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় একজন চা আলাও গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, একজন গরিব মানুষ দেশের 1 নম্বর চেয়ারে গিয়ে বসতে পারেন। এত বছর ধরে বলে এলেন যে আমি চা আলা ছিলাম, আমি গুজরাটের ভদোদরা স্টেশনে চা বিক্রি করতাম, আর এখন দেখি আইটি সেলের লোকগুলো, আর বিজেপি একটা কাজ করেছে, আমরা যেরকম বামফ্রন্ট আইটি সেক্টর বানিয়েছিলাম, সেরকম বিজেপির আইটি সেল বানিয়েছে। আইটি সেলের লোকগুলো গোটা ফেসবুক জুড়ে লিখে যাচ্ছে, কেন প্ল্যাটফর্মে বসে, প্ল্যাটফর্মটা কি তোমার সম্পত্তি? প্ল্যাটফর্মটা তোমার বসার জায়গা?
তুমি কেন প্ল্যাটফর্ম, ওটা রেলের সম্পত্তি, তুমি কেন প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করবে? হয়তো ভাই শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মটা রেলের সম্পত্তি, হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মটা রেলের সম্পত্তি, বর্ধমানের, পুরুলিয়ার, জলপাইগুড়ির প্ল্যাটফর্মগুলো রেলের সম্পত্তি, গুজরাটের ভদোদরার প্ল্যাটফর্মটা কি মোদির বাবার সম্পত্তি? মোদির নামে লিখে দিয়ে গেছিল যে মোদি বসে গুজরাটের স্টেশনে চা বেচতে পারবে, আর বাংলার কোনো হকার ভাই, কোনো হকার বোন শিয়ালদার প্ল্যাটফর্মে বসে চা বেচতে পারবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে এগুলো দেখতে হবে, আমাদেরকে এগুলো মানতে হবে। তাই আপনাদের সবার কাছে বলছি, এই সরকার শুরুটা করেছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই সরকারের শ্রেণী চরিত্র কি। ভোটের আগে যারা ভোট দিয়েছিলেন আপনারা দেখেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন সেই মানুষ, যে সকালবেলা বিজেপির হয়ে মিছিল করলাম জয় শ্রীরাম বলে, বিকেলবেলা বলে দিল, এসে নোটিশ দিয়ে গেল তোমার দোকান তুলে দিতে হবে। যদি আত্মহত্যা করি, সুইসাইড লেটারে শুভেন্দু অধিকারীর নাম লিখে সুইসাইড করব, সুইসাইড লেটারে বিজেপির নাম লিখে আত্মহত্যা করব, যে বিজেপি এসে আমার উপার্জন মেরেছে। আপনারা দেখেছেন সেই সব ভিডিও। কিন্তু আমরা বলছি কেউ আত্মহত্যা করবে না, কেউ সুইসাইড লেটার লিখবে না, বাঁচতে হবে, লড়তে হবে, লড়াই করে এই বাংলায় বাঁচতে হবে। তার লড়াইয়ের পাশে থাকবে কমিউনিস্ট পার্টি। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, এই নেতাজি নগর অঞ্চল, টালিগঞ্জ অঞ্চল, এরকম বহু মানুষ যেরকম আছেন, যারা আমাদের সমর্থক, আমাদেরকে সমর্থন করেছেন, আমাদের পাশে থেকেছেন, সেরকম আমরা জানি এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো সেই অর্থে আমাদের পার্টির সমর্থক কোনো কালে ছিলেন না, সমর্থন করেননি। 5টা প্রশ্নে আমাদের প্রতি তাদের সমালোচনা আছে, কিন্তু তারা ভালো মানুষ, তারা শুভচিন্তক, তারা মানুষের ভালো চান, তারা গণতন্ত্র চান, তারা মানুষের প্রগতির পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে। আপনাদের সবার কাছে বলছি, আজকের দিনে দাঁড়িয়ে সামনের লড়াই লড়ার জন্য আসুন আমরা একসঙ্গে একটা জায়গায় দাঁড়াই। আমাদের সত্ত্বে আপনাদের যা যোগাযোগের ঘাটতি ছিল, ভুল ছিল, ত্রুটি ছিল, সেই ঘাটতি মেটানোর দায়িত্ব আপনার নয়, ঘাটতি মেটানোর দায়িত্ব আমাদের।